আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তুর্কি মুভি। মুভিটির নাম দ্য মাউন্টেন 2। যারা রিয়েল মুভি লাভার রয়েছে তারা অবশ্যই জানো তুর্কি মুভি কতটা অস্থির হয়। একটি মেয়েকে আইএসএস এর হাত থেকে উদ্ধার করতে মাত্র 7 জন ফোর্সের সৈন্য মুখোমুখি হয় 200 জন অস্ত্রধারী সন্ত্রাসীর। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে মাত্র কয়েক রাউন্ড গুলি দিয়ে পুরো একটি জঙ্গি সংগঠনকে উড়িয়ে দিয়েছে। এখানে দেখতে পাবে অসাধারণ সব স্নাইপার ভার্স স্নাইপারের ফাইট। তো আর দেরি না করে চলো তোমাদেরকে এক্সপ্লেইন করি এই দুর্দান্ত মাস্টারপিস মুভিটি। আশা করি মুভিটি একটুও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই আইএসএস এর কিছু লোক একটি মেয়েকে বন্দি করে রেখেছে, যাকে কিছুক্ষণের মধ্যে শিরচ্ছেদ করা হবে। মেয়েটিকে শেষবারের মতো একটি কাগজ হাতে দিয়ে কিছু পড়তে বলা হয়, কিন্তু মেয়েটি সেই কাগজটি না পড়েই তাদেরকে বলে, আমাকে মেরে ফেলো, তবুও তোমাদের কথা মতো আমি কোনো স্বীকারোক্তি দেব না। এদিকে আমরা কিছু গৃহহীন মানুষকে দেখতে পাই যারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আসলে তারা কোনো সাধারণ লোক ছিল না, তারা ছিল তুর্কির এক স্পেশাল এলিট ফোর্স। মূলত তারা ছদ্মবেশে এখানে এসেছে মেয়েটিকে উদ্ধার করার জন্য। এবার একজন অফিসার এক স্নাইপারকে দূর থেকে বাতাসের গতি ও দূরত্ব বলে দিলে সেই স্নাইপার তার নিশানা সেট করে ফেলে। মেয়েটিকে যখন তারা শিরচ্ছেদ করতেই যাবে ঠিক তখনই পুরো এলিট ফোর্স রেডি হয়ে যায় তাদের উপর আক্রমণ করার জন্য। প্রথমেই স্নাইপার এক অসাধারণ হেডশট দিয়ে সেখানে থাকা আইএসএস এর প্রধান লিডারকে পটল তুলতে পাঠিয়ে দেয়। এরপর চারপাশ থেকে সবাই একসাথে আক্রমণ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সন্ত্রাসীগুলোকে সেখানেই শেষ করে দেয় আর সায়েদা নামের সেই মেয়েটিকে উদ্ধার করে। এবার আমরা জানবো এরা কারা এবং এই মেয়েটিকে কেন তারা উদ্ধার করতে এসেছে। এই তুর্কিশ এলিট ফোর্সের নাম স্টর্ম ব্রিঙ্গার্স। তাদের টিমে মোট 7 জন দক্ষ সোলজার রয়েছে। ইনি হচ্ছে কর্নেল ভেইসেল, টিম লিডার ও অপারেশন প্রধান। গত 20 বছরে তিনি এমন অনেক রেস্কিউ অপারেশন করে বহু মানুষকে বাঁচিয়েছেন। ইনি মাস্টার সার্জেন্ট মোস্তফা, কর্নেল ভেইসেলের খুব প্রিয় এবং কাছের একজন মানুষ। এই ফোর্সের খুব ব্রিলিয়ান্ট এবং কর্নেলের প্রিয় 2 ছাত্রর নাম ওক্স ও বেকির। বলতে গেলে এই মিশনের কর্নেল ভেইসেল ও মোস্তফার যদি কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় তাহলে বেকির এবং ওক্সই হচ্ছে তাদের প্রধান ভরসা। আর এই মুভির প্রধান চরিত্র হলো এই ওক্স আর বেকির। তারা পুরো ফ্রন্ট লাইন এক্সপার্ট এবং মুখোমুখি যুদ্ধে তাদের মতো সাহসী যোদ্ধা আর একজনও নেই। এরপর রয়েছে এই টিমের সবচেয়ে শার্প ও নিখুঁত স্নাইপার আরিফ। লক্ষ্যবস্তু যতই দূরে থাকুক না কেন তার এক শটই যথেষ্ট শত্রুর মাথার খুলি উড়িয়ে দিতে। এছাড়াও সে একজন কাব্যক মানুষ। স্নাইপার চালানোর সময় কবিতা বলতে বলতে শট নিতে তার বেশ ভালো লাগে। টিমে একজন এক্সপ্লোশন এক্সপার্ট আছে যার নাম সার্জেন্ট বেইবাস। যে কোনো কিছু দিয়ে বোম বানিয়ে ফেলা এবং ভারী মেশিনগান চালানোতে এক্সপার্ট। আর সবশেষে রয়েছে সার্জেন্ট এসএফ নামের একজন ভয়ঙ্কর সোলজার যার হাতে সব সময় শর্ট গান থাকে। এসএফ খালি হাতে মারামারিতে ব্যাপক এক্সপার্ট। সবার পরিচয় তো হলো, এবার আসা যাক কেন তারা এই মিশনে নেমেছে। যে মেয়েটিকে তারা উদ্ধার করতে এসেছে তার নাম সায়েদা। পেশায় সে একজন টার্কিশ জার্নালিস্ট। খবর সংগ্রহের জন্য ইরাক তুর্কির বর্ডারে এসে ধরা পড়ে আইএসএস এর হাতে। যেহেতু সে তুর্কি নাগরিক তাই এই এলিট ফোর্সদের পাঠানো হয় তাকে উদ্ধার করার জন্য, যার ফলে তাদের একটি লক্ষ্যই স্থির থাকে, যে করেই হোক সায়েদাকে তুর্কিতে নিয়ে আসতেই হবে। কিন্তু তাদের এই মিশন হবে একদম কনফিডেন্সিয়াল। অন্য দেশের এরিয়ায় ঢুকে তাদের এই অপারেশন করা লাগবে, যেখানে রয়েছে আইএসএস এর উৎপাত। আর এই পুরো মুভিটিতেই সেই জার্নিটাই তোমরা এখন দেখতে চলেছ। এবার মুভির মূল অংশে আসা যাক। সায়েদাকে উদ্ধার করার পর তাদের প্রধান কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা পার করে ল্যান্ডিং জোনে প্রবেশ করা।
সায়েদা ছিল একদম সেনাবাহিনী বিরোধী একজন মানুষ। যেহেতু সে মানবাধিকার নিয়ে কাজ করে, তাই তার কাছে মনে হয় সেনাবাহিনী শুধুই মানুষকে খুন করে, তাদের মধ্যে মানবতা বলতে কোনো শব্দ নেই। সায়েদা প্রশ্ন করে, এত মানুষ থাকতে আমাকেই কেন তোমাদের উদ্ধার করতে হবে? বেকির বলে, তুমি আমাদের তুর্কির নাগরিক তাই। সায়েদা বলে, এখানে তো আরো অনেক লোক আছে, তারা কোন দেশে সেটা তো বড় কথা না, সকল ধরনের লোকদের উদ্ধার করা একজন সেনাবাহিনীর কাজ। কিন্তু কর্নেল জানায়, এখানে তাদের অন্য দেশের মানুষের প্রতি আবেগ, ভালোবাসা বা দায়িত্ব কোনোটাই নেই, তারা শুধু নিজেদের দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত। এইসব কথা শুনে সায়েদা রাগ করে সেখান থেকে নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু টিম তাকে এক প্রকার জোর করে তাদের সাথে নিয়ে আসে। সম্পূর্ণ টিম সামনে এগিয়ে চলে নেকড়েদের মতো দল তৈরি করে। সামনে চলছে বেকির ও ওকস, আর একদম মাঝে সায়েদাকে নিয়ে তারা পাড়ি দিতে থাকে উর্বর মরুর পথ। যেতে যেতে বেকির বলে, আমাদের ভাগ্য যেখানেই যায় একসাথে যায়। আসলে বেকির ও ওক ছিল একে অপরের ভালো বন্ধু। তারা কিভাবে এই মিশনে এসেছে এখানে তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওকস আর বেকির একটি রেস্টুরেন্টে খাবারের সময় বলতে থাকে, আমাদের কমান্ডার কারিম আমাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, তাই আমাদের উচিত উনার মতো নিজেদের প্রাণ উৎসর্গ করে তুর্কিবাসীর সেবা করা। আসলে বেকির আর ওকস এর আগে নন কমিশন অফিসার ছিল, তাই তারা স্পেশাল ফোর্সে যোগ দিতে চায়। আগের মিশনে বেকির তার পায়ে আঘাত পায় এবং ওকস তার কাঁধে আঘাতের কারণে স্টিলের পাত বসানো ছিল। এসব দেখে সৈনিকরা তাদের নিতে চায় না, এমন খরা সৈন্য নিলে বাকিরা বিপদে পড়বে। তখন সেখানে কর্নেল ভেইসেলকে আমরা দেখতে পাই। তিনি বলেন, আমি যদি তোমাদের স্থানে থাকতাম তাহলে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে হলেও কমান্ডের জীবন রক্ষা করতাম, আর তা না হলে প্রতিশোধ নেওয়ার জন্য লড়তাম। বেকির বলে, আমরা সেটাই করতে চাই, আর আমরা চাই আমাদের কমান্ডের হত্যার প্রতিশোধ নিতে। কর্নেল তখন জানায়, তোমাদেরকে সুযোগ দিলাম, কিন্তু মনে রেখো এই ট্রেনিং হবে নরকের মতো কঠিন ও নির্দয়। এরপর দেখা যায় কর্নেল 200 সোলজারের মধ্যে 20 জনকে সিলেক্ট করছে। কর্নেল সেখানে বলে, তোমরা যদি কেউ নাম কামানোর জন্য এখানে আসো তাহলে এই ফোর্স তোমাদের জন্য নয়। এখানে কেউ তোমাদের মনে রাখবে না, কোনো নিউজ পেপারে জীবনেও তোমাদের নাম লেখা হবে না, কেউ জানবে না তোমাদের জয় অথবা পরাজয়ের খবর। আর এখান থেকে তোমরা সেদিনই বের হতে পারবে যেদিন তোমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তোমার সামনে পেছনে তোমার সহযোদ্ধারা থাকবে, মরলেও একসাথে, বাঁচলেও একসাথে। একজন মরবে তো 1000 জন জন্মাবে। কর্নেল এবার বেকির ও ওকসকে সেই 20 জনের মধ্যে সিলেক্ট করে। এরপর দেখা যায় ওকস আর বেকিরের কঠিন থেকে কঠিনতর ট্রেনিং শুরু হয়েছে। বেকিরের পায়ে বড় আঘাত ছিল, তাও কমান্ডার তাকে বলে, আমি এই ব্যথা দেখব না, তোমার পা নষ্ট নাকি নাই সেটা আমার কাছে বড় ব্যাপার না, আমি শুধু জানি তোমাকে 1 মিনিটের মধ্যে এখানে ফিরে আসতে হবে। তোমার শরীর তোমাকে বলবে আমি আর পারছি না, কিন্তু তোমার ব্রেনকে তুমি কন্ট্রোল করবে, তার সর্বোচ্চ শক্তি তোমাকে বের করতে হবে। কিন্তু বেকির এই মারাত্মক পা নিয়ে অনেক ধীরে ধীরে আসতে থাকে। তখন কমান্ডার বলে, তুমি যদি 30 সেকেন্ডের মধ্যে এখানে না আসতে পারো বেকির, তাহলে তোমার সাথে তোমার বন্ধুকেও এই মিশন থেকে বাদ দিয়ে দেব। এটা শুনে বেকির তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং একদম শেষে তার সব ব্যথা ভুলে গিয়ে সময় মতো হাজির হয়। তাদের এই কঠিন ট্রেনিং তো কেবলই শুরু। এরপর তাদের পানির মধ্যে স্পঞ্জ দিয়ে রেখে দেওয়া হয় আর বলা হয় সকালে চেক করে যদি কোনো স্পঞ্জে 1 ফোঁটা পানিও দেখা যায় তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। কঠিন শীতল রাত তারা পুরো এভাবেই পার করে দেয়।
তাদের হাত বেঁধে উপর থেকে পানিতে ফেলে দেওয়া হয়, যাতে কঠিন পরিস্থিতিতেও তারা সর্বোচ্চ দিতে পারে। আর এরপরই তাদের সবচেয়ে ভয়াবহ টেস্ট করা হয়। সবাইকে ৩-৪ দিন কোনো রকম খাবার দাবার ছাড়া হাত পা বেঁধে রাখা হয়। সবাইকে বলে আজ পোলাও, কোরমা, ভেড়ার মাংস রান্না করা হয়েছে, তবে এটা সেই পাবে যে তোমার হাতে থাকা নাম আমাদের টর্চার সহ্য না করতে পেরে বলে দেবে। তখন অফিসাররা তাদের পানি আর তোয়ালে দিয়ে 3rd ডিগ্রি টর্চার করতে থাকে। বলা হয়ে থাকে এই টর্চার কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। বেকিরকে যখন থেরাপি দেওয়ার জন্য অফিসার আসে তখন সে বলে, স্যার আমি কিন্তু আপনাকে অভিশাপ দেব। একথা শুনে অফিসার আরো বেশি টর্চার করা শুরু করে, কিন্তু বেকির কোনোভাবেই নাম বলে না। শেষের কষ্ট সহ্য না করতে পেরে বেকির গান গাওয়া শুরু করে দেয়। ওকসের পালা আসলে সে খুব স্বাভাবিকভাবে ট্রেনিংটি পার করে ফেলে এবং অন্যদের থেকে অনেক বেশি সময় ধরে টর্চার নিতে থাকে। এটা দেখে কর্নেল বলে, এই ছেলে একটা পুরোই আগুন, সে কখনোই শত্রুদের কাছে মাথা নত করবে না। আমরা একটা হীরার টুকরা পেয়েছি আমাদের টিমে। বুঝতেই পারছো যে তাদেরকে কি পরিমাণ কঠোর ট্রেনিং করিয়ে এই টিম গঠন করা হয়েছে। এবার গল্পের বর্তমানে ফিরে আসা যাক। মরুভূমিতে তাদের দল এক জায়গায় অনেকগুলো তরতাজা লাশ দেখতে পায়, যাদেরকে মাত্র কয়েক ঘন্টা আগে হত্যা করা হয়েছে। সেখানে বড় থেকে ছোট কাউকে ছাড় দেওয়া হয়নি। সাইদা এসব দেখে অনেক কষ্ট পেতে থাকে আর ছবি তুলে নেয়। তখন আরিফ বলে, আইএসএস এর একটি দল এই দিকেই আসছে। এই নির্মম হত্যা দেখে কর্নেল তার দেশের ট্যাঙ্ক দলকে লোকেশন জানিয়ে দিয়ে বলে, আমি সিগন্যাল দিলেই ফায়ার করবে। এই কথা বলে তারা একটি ফেক রেডিও সিগন্যাল সেখানে রেখে দিয়ে দূরে সরে পড়ে। আইএসএস এর সন্ত্রাসীরা সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে কর্নেল ফায়ার করার জন্য নির্দেশ দেয় এবং 3টি ট্যাঙ্ক একসাথে ফায়ার করে ওই পুরো বাহিনীটিকে নিমিষেই ভোগে পাঠিয়ে দেয়। তারপরেও 2জন পাপিষ্ট জঙ্গি বেঁচে গেলেও এবার আরিফ তার MA2B দিয়ে সোজা হেডশট বসিয়ে দেয় আর অন্যদিকে বডি শট দিয়ে খেল খতম করে। এই ধরনের হামলা দেখার পর কর্নেল বুঝতে পারে আশেপাশে বড় ধরনের ঝামেলা হচ্ছে। তাই হেডকোয়ার্টারকে কল দিলে হেডকোয়ার্টার জানায় যত দ্রুত সম্ভব নিজ এলাকায় যেন তারা চলে আসে, কারণ উত্তর দিকে প্রায় হাজার হাজার খানিক লোক জড়ো হয়েছে সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য। তাই পুরো টিম আবারও পথ চলতে আরম্ভ করে। রাতে এক স্থানে পৌঁছালে সবাই দেখতে পায় সেখানে এক জঙ্গি ঘাঁটি রয়েছে, যা তারা উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সময় পুরো টিম তাদের রাইফেলের সাইলেন্সার লাগিয়ে নিয়ে তাদের ওপর অ্যাটাক করে। সেখানে তারা একটি টাইম বোমা সেট করে রাখে। সন্ত্রাসীদের তৈরি টাইম বোমাটিকে এবার বেবাস ডিফিউজ করার কাজে নেমে পড়ে আর অন্যরা ফাইট করতে থাকে। ঠিক সেই সময় একজন ওকস এর ওপর হামলা চালায়, কিন্তু ঠিক সেই সময় এসএফ সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। সেই সাথে তারা খুব কম সময়ের মধ্যে বোমটি ডিফিউজ করতে সক্ষম হয়। এদিকে সকালবেলা ওকস সায়দাকে কিভাবে গান চালাতে হয় তা শেখাতে থাকে, কারণ এখানে সবাইকে কোনো না কোনোভাবে হেল্প করা প্রয়োজন। সায়দা ওকসকে বলে, আচ্ছা তোমরা যখন কাউকে হত্যা করো তখন তোমরা কেমন ফিল করো? ওকস তখন বলে, এটা কোনো ফিলের বিষয় না, ওটা মনে একটা দাগ তৈরি করে। নিজের মানুষ মরে গেলেই কেবল সেই দাগের অস্তিত্ব পাওয়া যায়। এরপর তারা আরো সামনে আগালে একটা উপত্যকার কাছে এসে পড়ে। কর্নেল বেইবাস সেখানে দূরবীন দিয়ে দেখতে পায় দূরের সন্ত্রাসীরা একটি মেয়েকে অর্ধনগ্নভাবে বেঁধে রেখে টর্চার করছে। এছাড়াও সেখানে একটি বাচ্চা মেয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এখানে এটা তাদের মিশন না, কিন্তু এমন ভয়ানক চিৎকার শুনে কেউই আর নিজেদেরকে স্থির রাখতে পারে না।
তাই সবাই সিদ্ধান্ত নেয় সব জঞ্জাল কেটে ফেলে তবেই তারা সামনে আগাবে। যেই কথা সেই কাজ। একজন স্নাইপার উপর থেকে তাক করে রয়েছে আর বাকিরা বড় বড় ঘাসের মধ্যে দিয়ে গোপনে এগিয়ে চলেছে। এদিকে সন্ত্রাসীরা ওই মেয়েটির গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরানোর জন্য এগুতে থাকে। তখনই কর্নেল ফায়ারের নির্দেশ দেয়। আরিফ তার সুপার স্কিল দিয়ে সেই সন্ত্রাসীর মাথায় হেডশট বসিয়ে দেয় আর অন্যান্যরা চারদিক থেকে তাদের রাইফেল দিয়ে ফায়ার করা শুরু করে। জঙ্গিরা কিছু বুঝে ওঠার আগেই টপাটপ মরতে শুরু করে। সম্পূর্ণ টিম ব্যাকআপ নিয়ে ফায়ারিং করতে করতে সামনে চলে আসে। ঠিক সেই সময় কোথা থেকে যেন এক স্নাইপারের শট লেগে যায় বেইবাসের বাম হাতে। সাথে সাথে ওক বলে ওঠে, স্নাইপার সবাই ব্যাকআপ নাও। আরিফ এবার তারই স্কোপ দিয়ে খুঁজতে থাকে কোথায় লুকিয়ে আছে সেই স্নাইপার। একটু পরে আরিফ সেই স্নাইপারকে ডিটেক্ট করতে পারে। ততক্ষণে ওই স্নাইপার তার এসবিডি ড্রাগনফ দিয়ে আরিফকে লক্ষ্য করে শুট করে। আরিফ তা বুঝতে পেরেই সায়েদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেই যাত্রায় তারা বেঁচে যায়। এবার আরিফ তার MA2B দিয়ে ওই স্নাইপারের হেড টার্গেট করে আরো এক মারাত্মক শট নেয়। ফলে ওই স্নাইপার কিছু বুঝে ওঠার আগেই আরিফের গুলি তার কলিজা ভেদ করে তাকে পটল তুলতে পাঠিয়ে দেয়। এই মুভিতে স্নাইপার ভার্সেস স্নাইপারের সিনটা এত দুর্দান্ত যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাইকে পটল তুলতে পাঠানো হলে কর্নেল ও অন্যান্যরা মেয়েটিকে রেস্কিউ করতে যায়। সেখানে মেয়েটি প্রথমে তাদেরকে দেখে ভয় পায়, কিন্তু কর্নেলের জামায় আর্মির ব্যাজ দেখে মেয়েটি আশ্বস্ত হয় আর আল্লাহর কাছে আমিন আমিন বলে শুকরিয়া আদায় করতে থাকে। তখনই কর্নেলের নিজের মেয়ের কথা মনে পড়ে যে কিনা কিছুদিন আগে মারা গিয়েছে আর তার জানা যায় দোয়া পড়ার সময় আমিন বলেছিল। এই মেয়েটির মধ্যে কর্নেল যেন নিজের মেয়েকে খুঁজে পাচ্ছিল। এরপর কর্নেল একটি মৃতপ্রায় লোকের কাছে যায় যার একটি চোখ খুলে নিয়েছিল সেই সন্ত্রাসীরা। তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, যার ফলে তার ব্যথা কমানোর জন্য কর্নেল তাকে একটি মরফিন লাগিয়ে দেয়। এরপর লোকটি বলে, আমি ছিলাম জানাভানি মিলিটারি ফোর্সের সদস্য। আমাদের প্রায় 80 জন সৈন্য ছিল, কিন্তু কোনোভাবেই আমরা তাদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারিনি। তখন শেষবারের মতো কর্নেল আরো কিছু মরফিন তাকে দিলে লোকটি ফেরত দিয়ে বলে, কর্নেল আমার জন্য আপনারা এগুলো নষ্ট করবেন না। আমি এই নিষ্ঠুর দুনিয়ায় আর বেঁচে থাকতে চাই না। আপনি আল্লাহর নামে কোরবানি করে আমাকে মুক্তি করে দিন আর আমার এই কষ্ট এখানেই খতম করে দিন। তখন লোকটি কালেমা পড়তে থাকে আর নিরুপায় হয়ে কর্নেল তাকে গুলি করে, তার শেষ ইচ্ছা ও কষ্টকে কমিয়ে দেয়। সম্পূর্ণ টিম আবারও এক নৃশংসতার সাক্ষী হয়। পাড়ি জমায় ল্যান্ডিং পয়েন্টের উদ্দেশ্যে। ল্যান্ডিং পয়েন্ট হলো বর্ডারের কাছের একটি অংশ যেখানে তুর্কি বাহিনী তাদের হেলিকপ্টার ল্যান্ড করবে সেফ ভাবে আর সবাইকে এসে এখান থেকে নিয়ে যেতে পারবে। পথের মধ্যে সায়েদা অনেক চেষ্টা করে ওই মেয়েটির কাছ থেকে ওই মেয়েটির কি হয়েছে তা শোনার জন্য, কিন্তু মেয়েটির সাথে এত খারাপ কিছু হয়েছে যে সে কোনো কিছুই বলতে পারছিল না। তার টিম এবার একটি গ্রামের কাছাকাছি এসে পৌঁছায় যার নাম চারদাকার 1। সেখানে মাত্র 30টি পরিবার বসবাস করে এবং তারা সবাই ইরাকি কুর্দি বা বলতে গেলে অর্ধেক ইরাকি আর অর্ধেক তুর্কির মিশ্রণ। সায়েদা কর্নেলকে প্রশ্ন করে, তুর্কির হাতে এত এত সুযোগ আছে, তারপরও কেন তারা ইরাককে সাহায্য করছে না এই সন্ত্রাসবাদ ঠেকানোর জন্য? আসলে সায়েদা যা ভাবছে সেটা মানবিকভাবে ঠিক আছে, কিন্তু বাস্তবতায় অনেক কিছু চাইলে সম্ভব না। সেটা কর্নেল তাকে বুঝিয়ে দেয় আর তারা এবার ঠিক করে আজ এই গ্রামের রাতে তারা অপেক্ষা করবে এবং সকালবেলা আবারও রওনা দেবে। গ্রামটি তাদের জন্য আদৌ নিরাপদ কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই প্রথমে তারা খুব গোপনে গ্রামে প্রবেশ করে, কিন্তু পরে দেখা যায় এখানে সব নিরীহ মানুষের বাস। আর ওই ছোট মেয়েটিকে দেখা যায় তাদের কাছ থেকে ছুটে গিয়ে এক মহিলার কাছে চলে যেতে।
সবার বুঝতে বাকি থাকে না যে ওই মেয়েগুলো এই গ্রামেরই বাসিন্দা। গ্রামের বয়স্ক মানুষটি তুর্কি আর্মিকে দেখে খুব খুশি হয় এবং তাদেরকে ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করে। অনিচ্ছা সত্ত্বেও বিশ্রামের জন্য সবাই রাজি হয়ে যায়। কর্নেল জানতে পারে এই গ্রামে মাত্র একজনই লোক ছিল যে কিনা সেনাবাহিনীতে কাজ করত, কিন্তু গুলি লেগে বর্তমানে সে পঙ্গু অবস্থায় রয়েছে। লোকটির নাম বোরহান। রাতের বেলায় তাদের কাছে হেডকোয়ার্টার থেকে মেসেজ আসে যে প্রায় 100 জন আইএসএস সদস্য এই চারদোকাল 1 গ্রামে আগামীকাল দুপুর নাগাদ লুটপাট করার জন্য হামলা চালাবে। তাই তোমরা যত সকাল সকাল পারো ওই গ্রাম ছেড়ে চলে আসো। এবার কর্নেল কি করবে? যেই গ্রামে তারা রাতে আশ্রয় নিল সেই গ্রামে দুপুরের মধ্যে ছারখার হয়ে যাবে। গ্রামের মেয়েদেরকে ধর্ষণ করা হবে, নির্বিচারে মানুষ খুন করা হবে। কর্নেল এর মানবিক স্নায়ু বলছে তাদেরকে বাঁচাতে, কিন্তু এই লড়াইয়ে তো আবেগের কোনো মূল্য নেই, কারণ 7 জন সৈন্য কখনো 100 জন অস্ত্রধারী সন্ত্রাসীর সাথে পেরে উঠবে না। তাই কর্নেল সিদ্ধান্ত নেয় এইসবের মধ্যে তারা জড়াবে না, তারা তাদের মিশন নিয়ে চিন্তা করবে। কিন্তু তখন সায়েদা কর্নেলকে বলতে থাকে, আপনারা নাকি বীর, আপনারা নাকি সাহসী। তাহলে এটা কেমন সাহসী মানুষের লক্ষণ যারা নিরস্ত্র মানুষকে বিপদে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়? এটা কেমন আর্মি যারা জানেন রাত পোহালেই এই ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে ধর্ষণ করা হবে, তা জেনেও তারা আর মাথা নিচু করে চলে যাবে শুধুমাত্র তারা তুর্কির বাসিন্দা নয় তাই বলে? তাহলে আমিও এখান থেকে এক চুলও নড়ছি না, আগামীকাল আমিও তাদের সাথে লড়াই করব। এইসব কথা শুনে কর্নেল এবার ওকসকে বলে, তুমি আমার জায়গায় থাকলে কি সিদ্ধান্ত নিতে? ওকসও জানায় সে জেনে শুনে এত মানুষকে বিপদে ফেলে যেতে পারতো না। কর্নেল তার কথা শুনে খুব খুশি হয় আর বলে, তুমি একদিন অনেক বড় অফিসার হবে, শত শত মুখ তোমার দিকে তাকিয়ে থাকবে। এর পরের দিন সকালে কর্নেল কল দিয়ে হেলিকপ্টার নিয়ে আসে ল্যান্ডিং জোনে আর গ্রামের সকল বাচ্চাদেরকে সেই হেলিকপ্টারে উঠিয়ে দেয়। সেই সাথে কর্নেল সায়েদাকেও পাঠিয়ে দেয়, কিন্তু সায়েদা কোনোভাবেই যেতে চাচ্ছিল না। কর্নেল বলে, তুমি যদি আমাকে এতটুকু সম্মান করে থাকো তাহলে প্লিজ এদের সাথে চলে যাও। আর আমার একটি অনুরোধ থাকবে তোমার কাছে, এই ঘটনার কথা তুমি কখনো কোথাও বলবে না বা লিখবে না। এছাড়াও কর্নেল তাকে একটি চিঠি দিয়ে বলে, এই চিঠি তুমি তখনই খুলবে যখন তুমি তুর্কিতে পৌঁছাবে। অনিচ্ছা সত্ত্বেও সায়েদা সেই হেলিকপ্টারে উঠে পড়ে আর তারা রওনা দেয় তুর্কির উদ্দেশ্যে। এদিকে হেডকোয়ার্টার থেকে কল দিয়ে বলে, তোমরা কেন সায়েদার সাথে আসলে না? তখন কর্নেল বলে, আমার টিমের সবাই এই গ্রামকে নিজের দায়িত্বে রেস্কিউ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই মিশন শেষ করে তবেই ফিরবো। তখন সবাই হেডকোয়ার্টারকে একই কথা বলে কনফার্ম করে আর অপর পাশে হেডকোয়ার্টার থেকেও বলে, আগামীকাল আমি তোমাদের সবার মুখ দেখতে চাই, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। এবার পুরো টিম গ্রাম দেখতে বেরিয়ে পড়ে। তারা প্ল্যান করতে থাকে কিভাবে এত অল্প গোলাবারুদ দিয়ে তারা 100 জন জঙ্গির বিরুদ্ধে লড়াই করতে পারে। কর্নেল বলে, এটা কোনো গেমস বা হলিউডের ফিল্ম নয় যে মাত্র 7 জন মানুষ এতগুলো মানুষের বিরুদ্ধে লড়াই করতে পারবে, তবে আমরা চাইলে তাদের বুদ্ধি দিয়ে হারাতে পারি। তখন কর্নেল সবাইকে 4 ম্যাগাজিন গুলি বরাদ্দ করে, কারণ তাদের কাছে এর বেশি আর কোনো গোলাবারুদ নেই। এর জন্য এই অল্প গোলাবারুদ দিয়েই তাদের 90% সফল শট নিতে হবে। বেইবাস বলে, আমার হ্যাভি মেশিন গানের অ্যানিমেশন দিয়ে আমি বোম তৈরি করতে পারি যেটা একটা বড় ধামাকা দিতে পারে। এছাড়াও তাদের কাছে 2টি রকেট লঞ্চার ছিল যা বিশেষ মুহূর্তে ব্যবহার করা যাবে। এবার স্নাইপার আরিফকে পাঠিয়ে দেওয়া হয় একটি মসজিদের মিনারে। আরিফ তখন বলে, ইস, ছোটবেলায় আমার মুয়াজ্জিন হওয়ার খুব শখ ছিল, কিন্তু আজ মুয়াজ্জিন না হয়েও এখানে উঠতে হচ্ছে কিছু অমানুষের মাথা ছিদ্র করার জন্য। কর্নেল জানায়, আমাদের সবাইকে বিভিন্ন জোন কভার করতে হবে, কারণ একদিক থেকে প্রেসার আসলে অন্য দিক থেকে যেন ফায়ার ব্যাক করা যায়। এরপর কর্নেল গ্রামের সবাইকে একটি বাংকারের মধ্যে চলে যেতে বলে আর তাদেরকে জানিয়ে দেওয়া হয় আমরা ছাড়া কেউ এলে যেন দরজা না খোলা হয়। এদিকে বোরহান এবং ওই মেয়েটিও তাদের সাথে যুদ্ধ করার জন্য অনুরোধ করে। কর্নেল তাদের নিতে চায় না, কিন্তু মেয়েটি বলে একটি যুদ্ধ একটি নতুন যোদ্ধাকে তৈরি করে।
আমরা পারবো কর্নেল, একবার সুযোগ দিয়ে দেখুন আমাদের গ্রামবাসীদের সেবা করার জন্য। তখন কর্নেল মেয়েটিকে গোলা বারুদ আনা নেওয়ার কাজে নিযুক্ত করে আর বোরহানের হাতে একটি AK-47 গান দিয়ে তাকে লুকিয়ে থাকতে বলে। সবাই সবার কাজ করতে থাকে আর একসময় সবাই পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে সেই শত্রুদের জন্য। কিছুক্ষণের মধ্যে আরিফ উপর থেকে সিগন্যাল দেয় যে শত্রুরা চলে এসেছে, সবাই পজিশন নাও। কিন্তু যেখানে মাত্র 100 জন আসার কথা ছিল, এখন দেখা যায় সেখানে প্রায় 200 জনেরও বেশি সৈন্য এসে উপস্থিত হয়েছে। আর সবথেকে ভয়ানক ব্যাপার হলো তাদের এই দলের মধ্যে একটি আমেরিকান হাইটেক ট্যাঙ্ক আব্রামসও রয়েছে। এই আব্রামস ট্যাঙ্কের নাম তো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। এখন তারা কি করবে? এত বড় দলের মানুষদের মারতেই তো তাদের সব ম্যাগাজিন শেষ হয়ে যাবে, আর এর মধ্যে ভয়াবহ ট্যাঙ্ক। কর্নেল জানায় আমাদের আর পিছু হাঁটা সম্ভব নয়, মনের সাহস এবং একে অপরের ওপর ভরসা রেখে এগিয়ে চলো। এই যুদ্ধে আমরা জিতে তবেই বাড়ি ফিরবো। বেইবাস আগে থেকে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল আর কর্নেল এবং ওকস অপেক্ষা করছিল তাদের মাইনের কাছাকাছি আসার। শত্রুরা ল্যান্ডমাইনের কাছাকাছি চলে আসলে কর্নেল এবং ওকস একসাথে রিমোট টিপে পুরো একটি বহর উড়িয়ে দেয়। এদিকে আরিফ উপর থেকে স্নাইপার দিয়ে এক একটি করে টপাটপ ফেলে দিতে থাকে। আরিফ ট্যাঙ্কের প্রধান চালককে টার্গেট করে স্নাইপার চালায়, কিন্তু সেটি একটুর জন্য মিস হয়ে যায়। এদিকে কর্নেল এবং ওকস ফ্রন্ট লাইনে ফাইট করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই সেই ট্যাঙ্কটিকে আটকাতে পারছে না বলেই গ্রামের মধ্যে কামব্যাক করে। অন্যদিকে বেইবাস তার হেভি মেশিন গান দিয়ে সামনে আসা সব শত্রুদেরকে পাখির মতন হত্যা করতে থাকে। এদিকে বোরহানও তার হাতে থাকা AK-47 দিয়ে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বন্দুক জ্যাম হয়ে গেলে একজন তার উপর আক্রমণ করে বসে। তখন সেখানে SF এসে তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এবার গ্রামের মধ্যে ট্যাঙ্ক ঢুকে পড়লে কর্নেল বেইবাসকে SM-AW রকেট লঞ্চার নিয়ে আসতে বলে। তখনই সেই মেয়েটি অনেক রাউন্ড গুলি নিয়ে এবং রকেট লঞ্চার নিয়ে দৌড়ে তাদের কাছে আসতে থাকে। অসংখ্য অসংখ্য গোলা বারুদের মধ্যে দিয়েও মেয়েটি নিয়ে আসতে সক্ষম হয়। উপর থেকে আরিফ পুরো জোন কাভার করতে থাকে। ততক্ষণে ট্যাঙ্ক বুঝে ফেলে যে মসজিদের ওপরের স্নাইপার খুব ঝামেলা করছে, তাই তারা মসজিদের মিনার লক্ষ্য করে তা ব্লাস্ট করে দেওয়ার জন্য। এটা দেখে মোস্তফা তাকে লাফ দেওয়ার জন্য বলে, কিন্তু ততক্ষণে ট্যাঙ্ক সেই মিনারটিকে উড়িয়ে দেয়। এবার ট্যাঙ্কের একদম সামনে ওকস ও বেকির তাদের রকেট লঞ্চার নিয়ে লাস্ট শট নেয় এবং সেই ভয়ানক ট্যাঙ্কটি ধ্বংস করতে সক্ষম হয়। এরপর দেখা যায় আরিফ অনেক আহত অবস্থায়ও এখনো বেঁচে আছে এবং সে আবারও সেখানে বসে স্নাইপার চালানো শুরু করে। এদিকে কর্নেল ও মোস্তফা একই জায়গায় ফেসে গেলে মোস্তফা বলে, কর্নেল আমি আপনাকে কাভার দিচ্ছি, আপনি এখান থেকে বের হয়ে যান। কর্নেল বুঝতে পারে যে এই কাভার দিতে হলে তার জীবন বাজি রাখতে হবে। তখন মোস্তফা বলে, আমার ছেলে একদিন প্রশ্ন করেছিল যে বাবা তুমি কি একজন হিরো? আমি বলেছিলাম না, আমি হিরো না, কিন্তু আমি যার আন্ডারে কাজ করি সে একজন রিয়েল হিরো। স্যার আমি একজন রিয়েল হিরোর জন্য নিজের জীবন বাজি রাখতে চাই। এ কথা শুনে কর্নেল তাকে বিদায় জানিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে বেইবাসের ওপর গ্রেনেড ছুঁড়ে মারে জঙ্গিরা, কিন্তু সে তো আর কম চালাক নয়, তাই গ্রেনেডটিকে কুড়িয়ে নিয়ে তাদের দিকেই সে আবার ছুঁড়ে মারে। ইতিমধ্যে মোস্তফাকে শত্রুরা ঘিরে ফেলে বন্দি করে ফেলেছে। আরিফ উপর থেকে তাদের ওপর স্নাইপার তাক করে, কিন্তু মোস্তফা গুলি করতে বারণ করে। এরপর মোস্তফা তার কাছে থাকা গ্রেনেডটি হাতে নিয়ে বলে, আমার ছেলেকে দেখে রেখো আরিফ। আর সেই সাথে বলে ওঠে, একজন মরলে তো 1000 জন জন্মাবে। এটা বলে মোস্তফা তার গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে সবার সাথে সেখানেই নিজেকে শেষ করে দেয়। মোস্তফার এমন আত্মত্যাগে কর্নেল সহ পুরো টিম ভেঙে পড়ে, কিন্তু যুদ্ধে তো কোনো আবেগ চলে না, তাই তারা ফাইট করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যেই বোরহান এবং সেই মেয়েটি গুলি খেয়ে আহত হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় এবার এক স্নাইপার SF এর পুরো পিঠ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়
এসএফ সাথে সাথে বসে পড়ে আর আরিফকে সিগন্যাল দেয় প্লিজ এদিকে এসো না। এবার সে বলে আরিফ তুমি আমাকে ঢাল বানাও। আরিফ বলে আমি এটা করতে পারবো না, আমি তোমাকে এখান থেকে যেভাবেই হোক বের করে নিয়ে আসবো। এসএফ জানায় আমি আমার বডি নড়াতে পারছি না ভাই, তাই আমার ব্রেনটাকে কাজে লাগিয়ে তুমি আমাকে ঢাল বানাও। কোনো উপায় না দেখে আরিফ এবার এসএফ কে ব্যাকআপ হিসেবে নিয়ে তার স্নাইপার তাক করে। এবার এসএফ স্নাইপার কোন দিকে আছে তা বলে দিলে আরিফ তার দক্ষ হাতে একদম সেই জঙ্গি স্নাইপারের স্কুপ সহ চোখ উড়িয়ে দেয়। টিমের 7 জন সদস্যের মধ্যে 2 জনের এমন মৃত্যুর পর পুরো টিম একদম লাস্ট ব্যাকআপে চলে যায়, কিন্তু সবার কাছে আর মাত্র 1 ম্যাগাজিন বারুদ রয়েছে। এখনো 30-40 জন সন্ত্রাসী রয়েছে পুরো এলাকা জুড়ে। এগুলো শেষ হয়ে গেলে তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই, কিন্তু তারা তো হার মানবে না, তাই চারপাশে সব শত্রুরা ঘিরে ধরলেও সবাই তাদের সাধ্যমতো কিল করতে থাকে। এদিকে কর্নেল দেখতে পায় একজন আত্মঘাতী বোমা হামলাকারী তার দিকে দৌড়ে আসছে তার টিমকে উড়িয়ে দিতে। কর্নেলের কাছে রয়েছে মাত্র 1 রাউন্ড গুলি, আর সেটা শুট করতে অন্য একজন সৈন্য এসে বোমারুকে বাঁচিয়ে নেয়। আর কোনো উপায় না দেখে কর্নেল এবার তাকে ধরার জন্য নিজে দৌড় দেয়। একদম কাছে এসেই কর্নেল তার হাত চেপে ধরে যাতে সে বোম ট্রিগার করতে না পারে। তখন অন্য এক সন্ত্রাসী পেছন থেকে গুলি করলে কর্নেল ও গুলিবিদ্ধ হয়ে সেখানে পড়ে যায়। ওকস, বেকির, আরিফ এবং বোরহান সবাই এই দৃশ্য দেখে এবং নিজেদের সকল শক্তি ব্যবহার করে পুরো জঙ্গি টিমকে পরাজয় করতে সক্ষম হয়। এরপর কর্নেলের কাছে গিয়ে তাকে উদ্ধার করে, কিন্তু ইতিমধ্যে কর্নেল বুঝে গিয়েছে যে এখান থেকে তার আর ফেরা সম্ভব নয়। তাই সবাইকে উদ্দেশ্য করে কর্নেল বলতে থাকে আমাদের সুন্দর মুহূর্তগুলোর কথা মনে রেখো। বেকির এবং ওকস তোমাদের দিকে পুরো জাতি তাকিয়ে থাকবে, তাদেরকে কখনো নিরাশ করো না। তোমাদের জন্য আজ আমি শান্তিতে যেতে পারছি, কারণ আমরা এই গ্রামের মানুষদের রক্ষা করতে পেরেছি। এই বলে কর্নেল ভেইসেল শেষবারের মতো তার 2 চোখ বন্ধ করে মৃত্যুকে আলিঙ্গন করে। টিমের সকল সদস্য মোস্তফা, এসএফ এবং কর্নেল ভেইসেলের আত্মত্যাগের শোকে ভেঙে পড়ে। আসলে যুদ্ধ মানে বড় কিছু পাওয়ার আশায় নিজের অনেক কিছু আত্মত্যাগ করে দেওয়া। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই মিশন শুরু সম্পর্কে। এখানে আমরা জানতে পারি যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে সে আসলে ঘোর আর্মি বিরোধী একজন জার্নালিস্ট। ওকস তখন বলে সে যখন আমাদেরকে ঘৃণাই করে তাহলে কেন আমরা তাকে উদ্ধার করতে যাব। কর্নেল তখন জানিয়েছিল আমাদের দেশের জনগণ আমাকে যদি ঘৃণাও করে তাও আমার কর্তব্য তাদেরকে সুরক্ষা দেওয়া। আমরা মেডেল পাওয়ার জন্য লড়বো না, আমরা লড়বো তুর্কিবাসীর সুরক্ষার জন্য। ওদিকে সাইদা তুর্কিতে পৌঁছানোর পর কর্নেলের সেই চিঠিগুলো পড়তে থাকে। সেখানে কর্নেল লিখেছিল তুমি ঠিক আমার মেয়ের মতো, সেও কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, মানুষ ধর্মই ছিল তার কাছে সবচেয়ে বড়। আমিও তোমার মধ্যে আমার মেয়েকে খুঁজে পেয়েছিলাম। এই কথাগুলো শুনে সাইদা কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় 3টি হেলিকপ্টার এলিট ফোর্স স্টর্ম ব্রিঙ্গার্সদের নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। গ্রামের লোকজন তাদের পীরের মতো আপ্যায়ন করছে আর সবাই বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই সিনের মধ্য দিয়েই অতি সুন্দর এই মুভিটি এখানেই শেষ হয়। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ধন্যবাদ। আর কেমন লাগলো এই মুভিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা কোন ধরনের মুভি এক্সপ্লেইন শুনতে চাচ্ছ তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি ক্লিক করে আমার পাশেই থেকো।